কথা বোঝাতে দীর্ঘ-ই বা দীর্ঘ-ঊকার হবে না। দীর্ঘ-ই বা দীর্ঘ-ঊকার হবে না। হ্রস্ব-ই হ্রস্বইকার হবে। তাহলে আমরা প্রথম নিয়মটা লিখে ফেললাম। প্রথম নিয়মটা হচ্ছে ভাষা বা জাতিবাচকতা বোঝাতে দীর্ঘ-ই বা দীর্ঘ-ঊকার হবে না, হ্রস্ব-ই বা হ্রস্বইকার হবে। যেমন আমরা এই ভাষা বলতে ভাষার নাম, যেমন হিন্দি একটা ভাষার নাম, আরবি একটা ভাষার নাম, তারপরে তোমার জার্মান একটা জাতি, আর জার্মানদের ভাষার নাম হচ্ছে জার্মানি, জাপান। জাতি বোঝাতে বা ভাষা বোঝাতে আমরা বলি জাপানি ভাষা, জাপানি জাতি। ঠিক আছে? এরকম। তাহলে আমরা উদাহরণ হিসেবে দিতে পারি, যেমন জার্মানি প্রথমটাই দিলাম। এটা ভাষা এবং জাতি দুইটাই বোঝায়, যে জার্মানি জাতি বা জার্মানি ভাষা। তারপরে এরকম আরো আছে তোমার জাপানি, আরবি, এরকম ভাবে ভাষা বা জাতি বোঝাতে রস্বইকার ব্যবহৃত হয়। কখনোই এই যে শেষে আমরা যে নি লিখছি রস্বইকার দিয়া, এখানে কখনোই দীর্ঘ-ই হবে না। ঠিক আছে? তাহলে একটা নিয়ম আমাদের ক্লিয়ার, যে ভাষা বা জাতিবাচকতা বোঝাতে দীর্ঘ-ই বা দীর্ঘ-ঊকার হবে না, হ্রস্ব-ই বা রস্বইকার হবে। এরপরে আমরা ২ নাম্বার নিয়ম লিখব। ২ নাম্বার নিয়ম হচ্ছে পদাশ্রিত নির্দেশকে রস্বইকার হবে। পদাশ্রিত নির্দেশক, আগে লেখো, পদাশ্রিত পদাশ্রিত নির্দেশকে রস্বইকার হবে। পদাশ্রিত নির্দেশকে হ্রস্ব-ই বা রস্বইকার হবে। এখানে দীর্ঘ-ই বা দীর্ঘকার হবে না। পদাশ্রিত নির্দেশকে হ্রস্ব-ই বা রস্বইকারই হবে, দীর্ঘ-ই বা দীর্ঘকার হবে না। তাহলে দেখো পদাশ্রিত নির্দেশক কি, আগে আমাদের এটা জানতে হবে। তোমরা 9-10 এটা পড়ে এসেছো, যে পদাশ্রিত নির্দেশক বোঝায় পদকে নির্দিষ্ট করার জন্য, পদকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানোর জন্য, যেটাকে ইংরেজিতে বলে আর্টিকেল। তোমরা আর্টিকেল পড়েছো, এ এন দি, ওখানে ৩টা নিয়ম আছে, যে এ এন এবং দি বা দা এর নিয়ম। কিন্তু বাংলায় পদাশ্রিত নির্দেশের সংখ্যা অনেক বেশি, যেমন টি, টা, খানা, খানি, গুলা, গুলি, গুলিন, টুকু, টুকুন, এরকম হাজারো বা অনেক মানে ইংরেজির থেকে অনেক বেশি বাংলায় পদাশ্রিত নির্দেশক আছে, অর্থাৎ পদকে নির্দিষ্ট করার জন্য। একটা উদাহরণ দিলে তোমরা বুঝবে, যে আমরা যদি বলি যে আমটি, তাহলে বোঝায় যে একটি মাত্র আম আছে। আর যদি আমের সঙ্গে গুলো লাগাই, আমগুলো, তাহলে আমরা এখানে বুঝবো যে অনেকগুলো আম আছে। এরকম ভাবে নির্দিষ্টতা জ্ঞাপনের জন্য পদাশ্রিত নির্দেশক ব্যবহৃত হয়। তাহলে একটা আমরা উদাহরণ দিতে পারি এখানে, যেমন আমটি, আমগুলো। আচ্ছা, আমটি, এখানে রস্বইকারের ব্যবহার যেহেতু আছে, সেহেতু আমরা গুলো দিব না, আমরা শুধু রস্বইকারে যেগুলো আছে সেগুলোই দেখব। আমটি, এরকম বইটি, বইটি, বইগুলি, বইগুলি, এটা অনেক বেশি বোঝাতে, এটা শুধু একটি মাত্র বই বোঝাতে, বইগুলি অনেকগুলো বই বোঝাতে, ইত্যাদি। এরকম আরো অনেক শব্দ আছে যার শেষে এরকম পদাশ্রিত নির্দেশক বসে, এবং এসব পদাশ্রিত নির্দেশক যখন বসে, পদাশ্রিত নির্দেশকের সঙ্গে কখনোই দীর্ঘ-ই বা দীর্ঘ-ঊকার হবে না, অবশ্যই সেখানে হ্রস্ব-ই বা রস্বইকার হবে। এখন তোমাদের একটা, এই যে পদাশ্রিত নির্দেশ সম্পর্কে যত বলতে গেলাম, তখন একটা গল্প মনে পড়ে গেল। তোমাদেরই বড় ভাই বা সিনিয়র আপু, যাই হোক, তোমাদের ইমিডিয়েট ব্যাচ, তো এদের ব্যাচের মধ্যে একটা ছেলে লিখেছিল যে আসলে তার এই পদাশ্রিত নির্দেশকের কোনো জ্ঞানই নাই, যে পদাশ্রিত নির্দেশক কোনটা কোথায় ব্যবহৃত হয়, কোথায় টি ব্যবহৃত হয়,
কোথায় গুলো ব্যবহৃত হয়, কোথায় টুকু ব্যবহৃত হয়, কোথায় টুকুন ব্যবহৃত হয়, তাই না? যেমন আমরা যদি বলি এরকম, বিড়াল গল্পের মধ্যে এরকম যদি আছে একটা লাইন এরকম, সে লিখছে এরকম খাতার মধ্যে যে কমলাকান্তের জন্য সংরক্ষিত দুধটি বিড়াল পান করেছে। দেখো, দুধ হচ্ছে একটা লিকুইড জিনিস, তো এখানে এটার সঙ্গে তো টি ব্যবহৃত হবে না। তোমরা যদি বিজ্ঞানের ছাত্রছাত্রী যারা, তারা যদি পদার্থর যে বৈশিষ্ট্যগুলো আছে, পদার্থের কয়টা বৈশিষ্ট্য? 3টা বৈশিষ্ট্য, তাই না? যে স্থান দখল করবে, নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, এবং নির্দিষ্ট একটা ওজন থাকতে হবে। এটা হচ্ছে পদার্থের সাধারণ 3টা বৈশিষ্ট্য। তো এখন যেগুলা তরল জাতীয় পদার্থ, তো সেইগুলো সাধারণত টিটা খানাখানি এগুলো বসে না, সেটা সাথে বলে টুকু টুকুন, যে দুধ টুকু খেয়ে ফেলেছে, কিন্তু সে লিখেছে দুধটি খেয়ে ফেলেছে। তাহলে দেখো, তার এই পদাশ্রিত নির্দেশকের কোনো জ্ঞানই নাই, যার কারণে পুরো সেন্টেন্সের অর্থটাই চেঞ্জ হয়ে গেছে। সে কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষা দিবে এবার। তা তোমাদের বিষয়গুলো ঠিক এরকমই। যাই হোক, এগুলা দেখবা তোমরা, 9-10 এর বই যদি থাকে তোমাদের কাছে, তো এগুলো একটু চোখ বুলিয়ে নিবা, তাহলে এই কনফিউশন গুলো দূর হয়ে যাবে। তোমাদের যে বাংলা বাক্যে তোমরা লিখতে যাও, এই লিখার মধ্যে অনেক ভুল থাকে। এই ভুলগুলো মূলত এইসব কারণে হয়, কোথায় একবচন, কোথায় বহুবচন, কোথায় পদাশ্রিত নির্দেশক, কোথায় ক্রিয়াপদের কোন রূপ, হ্যাঁ, এগুলা অনেকে বোঝে না। তো যাই হোক, তাহলে এটা আমাদের ক্লিয়ার যে পদাশ্রিত নির্দেশকে রস্বই বা রস্বীকার হবে। এবার আমরা 3 নাম্বার নিয়মে যাব। 3 নাম্বার নিয়মটা দেখো। 3 নাম্বার নিয়মটা হচ্ছে সকল অতৎসম শব্দের অস্বীকার হবে। সকল অতৎসম শব্দে রস্বই বা রস্বীকার হবে। তাহলে দেখো, এখানে দীর্ঘই বা দীর্ঘিকার হবে না। সকল অতৎসম, আমি বলেছি যে তৎসম ছাড়া যত শব্দ আছে, তদ্ভব, অর্ধ তদ্ভব, দেশি, বিদেশি, মিশ্র, হ্যাঁ, যত শব্দ আছে সব শব্দে কি হবে? রস্বীকার ব্যবহৃত হবে, তৎসম ছাড়া সব শব্দেই। যেমন আমরা উদাহরণ দিলে এখানে বলতে পারি কবি, তাই না? কবি কিন্তু অতৎসম, তৎসম শব্দ নয়। কবি, এরকম ভাবে তোমাদের আরো যদি আমরা উদাহরণ দিই, তাহলে ছবি, হ্যাঁ, ছবি, পাঞ্জেরি, হ্যাঁ, এরকম যত শব্দ আছে, ছবি, পাঞ্জেরি, তারপরে আলমারি, হ্যাঁ, এরকম সকল শব্দে ইত্যাদি, যেগুলো তৎসম নয়, সকল অতৎসম শব্দে, অর্থাৎ দেশি, বিদেশি, মিশ্র, তদ্ভব, অর্ধ তৎসম, ঠিক আছে, এরকম তৎসম ছাড়া সকল শব্দেই রস্বীকার ব্যবহৃত হবে, দীর্ঘইকার ব্যবহৃত হবে না। তাহলে 3 নাম্বার নিয়মও আমাদের হয়ে গেল। এরপরে আমরা 4 নাম্বার নিয়মে চলে যাব। 4 নাম্বার নিয়মটা দেখো, নিয়মগুলো ছোট ছোট আছে। 4 নাম্বার নিয়মটা হচ্ছে আলি প্রত্যয়ন্ত শব্দের বানানে রস্বীকার হবে। আলি, সরেয়া ল রস্বীকার, আলি প্রত্যয়ন্ত। প্রত্যয়ন্ত শব্দের অর্থ তো বলেছিলাম, প্রত্যয় অন্ত, অর্থাৎ অন্ত শব্দের অর্থ শেষে, তার মানে প্রত্যয়ের শেষে যদি আলি যুক্ত থাকে কোন শব্দের, আমরা বলছিলাম যে শব্দের 2টা অংশ, প্রকৃতি এবং প্রত্যয়। প্রকৃতি থাকে পূর্বে আর প্রত্যয় থাকে শেষে। এরকম শেষের যে প্রত্যয়টি, সেটি যদি আলি প্রত্যয় হয়, তাহলে সেই শব্দে অবশ্যই রস্বীকার দিতে হবে। আলি প্রত্যয়ান্ত শব্দের শেষে বা শব্দের বানানে রস্বীকার হবে, শব্দের বানানে রস্বই বা রস্বীকার হবে। আলি প্রত্যয়ান্ত শব্দের বানানে রস্বই বা রস্বীকার হবে। যেমন আমরা উদাহরণ দিতে পারি এরকম, আমি তোমাদের ভেঙে দেখিয়েছিলাম, তো আমরা আজও ভেঙে দেখাবো একটা শব্দ, যে কিভাবে প্রকৃতি প্রত্যয় ভাঙা হয়। দেখো,
আমরা যদি বলি মিতালি, একটা শব্দ দেখো মিতালি, মিতালি, এই শব্দটার যদি আমরা প্রকৃতি প্রত্যয় ভাঙি, নিচে দেখাই, তাহলে প্রকৃতিতে থাকবে মিতা, মিতা যোগ আলী। এটা হচ্ছে প্রথম পূর্বের অংশটাকে বলে প্রকৃতি, আর পরের অংশটাকে বলে প্রত্যয়। এটাই হচ্ছে প্রকৃতি প্রত্যয়। দেখো, তাহলে মিতালি শব্দের প্রকৃতি প্রত্যয় হিসেবে ভাঙলে আমরা পাই মিতা যোগ আলী, মিতালি। ঠিক আছে, এরকম ভাবে আরো আমরা পেতে পারি কি সোনালী, সোনা যোগ আলী, সোনালী, রূপালী। তারপরে আরো আছে আহ বর্ণালী, একটা শব্দ আছে বর্ণ যোগ আলী, বর্ণালী। এরকম আলী প্রত্যয় যুক্ত শব্দের সবগুলোর বানানে কি হবে? রস্বই বা রস্বীকার হবে, কখনোই দীর্ঘই বা দীর্ঘিকার হবে না। তাহলে আমাদের 4টা নিয়ম হয়ে গেল। এবার আমরা 5 নাম্বার নিয়মে চলে যাই। 5 নাম্বার নিয়মটা দেখো, পাঁচ নাম্বার নিয়মটা হচ্ছে আনো প্রত্যয়ান্ত শব্দের শেষে ওকার দিতে হবে। এরকম আলী যেমন একটা প্রত্যয়, আনো ঠিক এরকম একটা প্রত্যয়। আনো প্রত্যয়ান্ত শব্দের শেষে দেখো, আচ্ছা আমরা এটা শেষে ওকার ওকার দিতে হবে, ওকার দিতে হবে। আনো প্রত্যয়ান্ত শব্দের শেষে ওকার দিতে হবে। ওই যে ওইভাবে যদি প্রকৃতি প্রত্যয় হিসাবে যদি আমরা ভাঙি, তাহলে শেষে থাকবে কি আনো। এরকম কিছু শব্দ আমরা উদাহরণ হিসেবে দিতে পারি। যেমন আমরা যদি বলি মানান, দেখো নয়াকার, নয়াকার, নয়, এইগুলা কিন্তু তোমাদের উচ্চারণের সময় পড়িয়েছে, উচ্চারণের সাথে কিন্তু এটা গুলিয়ে ফেলো না। বানান এবং উচ্চারণটা খেয়াল রাখবে। আনো প্রত্যয়ান্ত শব্দের শেষে ওকার দিতে হবে। যেমন মানানো, এটা যদি আমরা ভাঙি প্রকৃতি প্রত্যয় হিসাবে শব্দটাকে, তাহলে হবে মান যোগ আনো, মান যোগ আনো। এটা প্রকৃতি, পূর্বের অংশটাকে বলে প্রকৃতি, আর পরের অংশটাকে বলে প্রত্যয়। ঠিক আছে, তাহলে এটা এটা কি হচ্ছে, শব্দটার উচ্চারণ হচ্ছে মানানো, এবং এই শেষে কি দিতে হবে? ওকার দিতে হবে। এই শব্দটা কি হয়ে যাবে? মা না নো, মানানো। তাহলে এরকম ভাবে আরো জানানো, তাই না? মানানো, জানানো, এরকম শোনানো, যদি বলি শোনানো, শোনানো, শোনানো ইত্যাদি। অ্যাটলিস্ট তোমরা 2টা উদাহরণ দিবে। যদি কেউ এরকম নিয়ম লিখো, অর্থাৎ এইরকম বর্ণনামূলক প্রশ্ন লিখো, 5টা নিয়ম লিখো, তাহলে অবশ্যই সেখানে প্রত্যেকটা নিয়মের শেষে 2টা করে উদাহরণ মিনিমাম দিবে। ঠিক আছে, একটা দিলে কিন্তু তোমার মার্কস কমিয়ে দিতে পারে। অবশ্যই 2টা উদাহরণ দিতে হবে। তারপরে আমরা চলে যাই, তাহলে আমাদের এই 5টা নিয়ম আমরা শেষ করে ফেললাম। একটু রিভিশন দিই এই 5টা নিয়মের অতৎসম। প্রথমটা বলেছিলাম ভাষা বা জাতিবাচকতা বোঝাতে দীর্ঘই বা রস্বইকার হবে না, রস্বই বা রস্বীকার হবে। যেমন জার্মানি, জাপানি, আরবি, হ্যাঁ এরকম, ইতালি। দ্বিতীয়টা বলেছিলাম পদাশ্রিত নির্দেশকে রস্বই বা রস্বীকার হবে, দীর্ঘই বা দীর্ঘকার হবে না। যেমন আমটি, বইটি, বইগুলি, এই যে গুলি, টি, এগুলো হচ্ছে খানা, খানি। আমি যদি বলতাম খানি দিয়ে যদি আমি একটা উদাহরণ দিতাম, তাহলে আমরা বলতে পারি যে ছবিখানি, হ্যাঁ ছবিখানি, বা ছবির টি, এটাও হয়, ছবির টিও হয়, আবার ছবি খানিও হয়, এটাও একটা উদাহরণ। তারপরে দেখো 3 নম্বরে সকল অতৎসম শব্দে রস্বীকার হবে। অর্থাৎ আমি বলছি যে তৎসম ছাড়া সব শব্দই কি অতৎসম। কবি, ছবি, পাঞ্জেরি, আলমারি ইত্যাদি।
আলি প্রত্যয়ন্ত শব্দের বানানে রস্বীকার হবে, অর্থাৎ কোন শব্দের শেষে যদি প্রত্যয় হিসেবে আলি থাকে তাহলে তার শেষে কি হবে, রস্বীকার দিতে হবে, দীর্ঘইকার বা দীর্ঘই হবে না। এরপরে দেখো আনো প্রত্যয়ন্ত, অর্থাৎ কোন শব্দের শেষে প্রত্যয় হিসেবে যদি আনো থাকে তাহলে অবশ্যই সেখানে ওকার দিতে হবে, যেমন মানানো, জানানো, শোনানো ইত্যাদি। তাহলে আমাদের এই 5টা নিয়ম শেষ, অতৎসম 5টা নিয়ম শেষ। এইবার আমরা শিখব সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা, সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে এটা তোমাদের পরীক্ষার জন্য 90 বা 85 বা 90% কমন আসার সম্ভাবনা, যদি মানে যে বোর্ড পরীক্ষা হোক বা কলেজের যে কোনো পরীক্ষায় হোক, এটা আসার সম্ভাবনা বেশি। সেটা হচ্ছে প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম। এটা আমি 3 স্টারে রাখছি। প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম। প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম। আচ্ছা, যাই হোক, এখন আমি এটা তো প্রথমেও করাতে পারতাম, কিন্তু প্রথমে আমি করাইনি, কারণ নিয়ম অনুযায়ী যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা প্রথমে করানো উচিত, কিন্তু প্রথমে করাই নাই এই জন্য যে 2টা নিয়ম আমি করাইছি, 2টা, একটা হচ্ছে তৎসম আর একটা অতৎসম। তো এইগুলার মধ্য থেকেই তোমার এই 5টা তুমি চয়েস করে নিতে পারো, বা আরো করাবো বিদেশি শব্দের বানানের নিয়ম, মূর্ধন্য ব্যবহারের নিয়ম, মূর্ধন্য স ব্যবহারের নিয়ম। এই সবগুলো নিয়ম থেকে যদি এরকম কোশ্চেন আসে যে প্রমিত বাংলা বানানের 5টি নিয়ম, অর্থাৎ প্রমিত বাংলা বানান বলতে যত বানানের নিয়ম আছে বাংলা ভাষায় সব বানানকেই বোঝায়। হ্যাঁ, এই জন্য তুমি এখান থেকে যে কোনো 5টা চয়েস করে দিতে পারবে তোমার ইচ্ছা মতো। অতএব এইটা করানোর কোনো দরকার নাই, জাস্ট কোশ্চেনটা লিখে দিলাম। তাহলে এটা বুঝে গেছো অবশ্যই যে আমি কি বলতে চাইছি এতক্ষণ ধরে, যে প্রমিত বাংলা বানান মানে তুমি যত বানান আমরা শিখবো তার মধ্য থেকে যে কোনো 5টা, তোমার কাছে যে 5টা মনে থাকে বা যে 5টা সহজ মনে হয় বা যে 5টা তোমার কাছে দিলে ভালো মনে হবে, সেই 5টা তুমি চয়েস করে দিতে পারো এই সব বানানের মধ্য থেকে। তাহলে এই বানানটার এইটার বিষয়টা বুঝে গেলে তাহলে এটা আর আলাদা করে লেখার দরকার নেই। এরপরে আমরা চলে যাব 4 নাম্বার নিয়মের মধ্যে। 4 নাম্বার মধ্যে আছে হচ্ছে বিদেশি বানানের বিদেশি শব্দের প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে, প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে বিদেশি শব্দের বানানের 5টি নিয়ম লিখো। 5টি নিয়ম লিখো। এখন আমরা এটা শিখবো যে প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে বিদেশি শব্দের বানানের 5টি নিয়ম লিখো। তাহলে আমরা 1 নম্বরে চলে যাব। বিদেশি শব্দের বানানে দীর্ঘইকার বা দীর্ঘকার হবে না। বিদেশি শব্দের বানানে, দেখো এগুলো খুবই ইজি, এখন যেগুলো আমরা পড়াবো সবগুলো খুবই ইজি, জাস্ট একটু খাতায় তুলে বুঝে নিলে হয়ে যাবে। বিদেশি শব্দের বানানে দীর্ঘই বা দীর্ঘকার হবে না, রস্বই বা রস্বীকার হবে। দেখো আমরা অতৎসম শব্দের যে প্রথম নিয়মটা ছিল সেটা কিন্তু এটাই মানে অতৎসম। এখানে শুধু বিদেশি জায়গায় কি ছিল যে অতৎসম শব্দের বানানে দীর্ঘই বা দীর্ঘকার হবে না, অবশ্যই রস্বই বা রস্যকার হবে। মনে আছে? ঠিক আছে, তো এইরকম রস্বই বা রস্যিকার, আচ্ছা রস্বই বা রস্যকার দাও, রস্বই বা, কারণ আমি এখানে কার শব্দটা যেহেতু লিখেই দিয়েছি সেহেতু আর আলাদা করে রস্যিকার দেওয়ার দরকার নেই, রস্বই বা রস্যকার হবে। যেমন উদাহরণ হিসেবে আমরা দিতে পারি যে কোনো বিদেশি শব্দ যদি আমরা বলি
মাস্টারি একটা শব্দ বলি, মাস্টারি একার ররসি, মাস্টারি। এরপরে আমরা আরো দিতে পারি সুদ একটা শব্দ আছে, এটা কিন্তু বিদেশি শব্দ, সুদ। এরকম জলদি একটা শব্দ আছে, জলদি। এগুলো সবই কি বিদেশি শব্দ। মাস্টারি, সুদ, জলদি, হ্যাঁ। এরকম স্ট্যামিনা, স্ট্যামিনা, হ্যাঁ। তারপরে আছে যে আমরা বলি কুল, এটা বাদ দিলাম, স্ট্যামিনা। ঠিক আছে, এরকম যে কোনো শব্দ, এরকম যেগুলো বিদেশি শব্দ আছে সব বিদেশি শব্দে কি হবে, রস্বই বা রস্যকার হবে, কখনোই দীর্ঘই বা দীর্ঘকার হবে না। তাহলে 1 নাম্বার নিয়ম আমাদের হয়ে গেল। এখানে ইত্যাদি লিখে দিতে পারো, ইত্যাদি। ওকে, তাহলে একটা নিয়ম আমাদের শেষ বিদেশি শব্দের বানানের। আমি বলেছি যে আগেরটা প্রমিত বাংলা বানানের 5টা নিয়ম আসলে তুমি যে কোনো এই বিদেশি শব্দ থেকেও তুমি দিতে পারো, যে কোনো, মানে যত নিয়ম শেখাবো বা যত নিয়ম আছে বাংলা শব্দের বানানের, যে কোনো নিয়ম থেকে 5টা নিয়ম লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা 2 নম্বরে চলে যাই। এটার 2 নম্বর নিয়ম দেখো। 2 নম্বর নিয়মটা হচ্ছে মূর্ধন্য ষ ব্যবহৃত হবে না। অর্থাৎ বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য ষ ব্যবহৃত হবে না। বিদেশি শব্দের বানানে কি হবে না, মূর্ধন্য ষ ব্যবহৃত হবে না। এটা আমরা লিখতে পারি বিদেশি শব্দের বানানে, শব্দের বানানে মূর্ধন্য ষ হবে না। তাহলে কি হবে, অন্য যে কোনো স হতে পারে, তালব্য স আছে, দন্ত স আছে, তাই না? এই 2টা সই তো আছে বাংলা বর্ণমালায়। তাহলে যেহেতু মূর্ধন্য স হবে না, সেহেতু বাকি 2টা স হবে, হয় তালব্য স হবে, না হয় দন্ত স হবে। এখন কিভাবে তালব্য স দন্ত স হয় সেটাও আমরা দেখব পরবর্তী নিয়মে। তাহলে উদাহরণ হিসেবে আমরা এখানে দিতে পারি, যেমন পেরেশান, এটা কি বিদেশি শব্দ, এটা আরবি শব্দ পেরেশান। তারপরে আছে এই যে স্টেশন, একটা খুব পরিচিত শব্দ তোমাদের, স্টেশন। দেখো এখানে স্টেশন বানানে কি হয়েছে, মূর্ধন্য ষ না হয়ে দন্ত স এবং তালব্য স 2টাই আছে এটার মধ্যে। পেরেশান, স্টেশন, এরকম আরো আছে। স্টুডেন্ট, আমরা যদি বলি স্টুডেন্ট, স্টুডেন্ট, এরকম ইত্যাদি আমরা এখানে লিখতে পারি, ইত্যাদি। আরো যেহেতু অনেক শব্দ আছে এজন্য ইত্যাদি লিখে দিবা, যে বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ষ হবে না। এরপরে 3 নাম্বার নিয়মে আমরা চলে যাই। 3 নাম্বার নিয়মটা আছে বিদেশি শব্দে মূর্ধন্য ণ হবে না। অর্থাৎ সত্য নত্য বিধানের যে নিয়ম আছে এটা কিন্তু এই বিদেশি শব্দের নিয়মের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। আমরা যখন নত্য মূর্ধন্য ণ এর ব্যবহার কিংবা মূর্ধন্য ষ এর বানানের নিয়ম পড়ব বা ব্যবহারের নিয়ম পড়ব, তখন কিন্তু এই নিয়মগুলো চলে আসবে। অর্থাৎ মোটমাট তোমাকে মানে রিটেন কোশ্চেনের জন্য তুমি যদি বর্ণনামূলক প্রশ্ন লিখতে চাও, তাহলে তার জন্য তোমাকে মোট 10 থেকে 12টি নিয়ম পড়লেই তোমার পুরোপুরি এই বানানের উপরে প্রস্তুতি হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো যে বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ণ হবে না। বিদেশি শব্দের বানানে, শব্দের বানানে মূর্ধন্য ণ হবে না। বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ণ হবে না। তাহলে কোন ন হবে, বাংলায় তো ন 2টাই আছে বাংলা বর্ণমালার মধ্যে, একটা হচ্ছে মূর্ধন্য ণ, একটা হচ্ছে দন্ত ণ। এখন এই যে আমরা বলি দন্ত ন আর মূর্ধন্য ণ, কেন দন্ত ন বলি আর কেন মূর্ধন্য ণ বলি, এটা তোমাদের এসএসসি বা 9-10 লেভেলে পড়ে আসা হয়েছে, কিন্তু হয়তো তোমরা অনেকে ভুলে গেছো। দেখো যে উচ্চারণ স্থান অনুযায়ী এই বর্ণগুলোর নামকরণ করা হয়েছে। বাংলা বর্ণমালায় যতগুলো বর্ণ আছে সেগুলো কিন্তু স্বরবর্ণ বাদে ব্যঞ্জন বর্ণ যেগুলো আছে, এই যে স বা এই ধরনের যেগুলো আছে, এই যে 5টি ভাগ করা আছে, যে তালব্য বর্ণ, তারপর ওষ্ঠ বর্ণ, হ্যাঁ, কণ্ঠ বর্ণ, জিহ্বামূলীয় বর্ণ, হ্যাঁ, দন্ত বর্ণ, এরকম আছে।
5টা ভাগ করা আছে। এই বর্ণগুলোর উচ্চারণের স্থান অনুযায়ী নাম হয়। এখানে এটার নাম দন্ত স হলো কেন? দেখো দন্ত স উচ্চারণ করতে গেলে একেবারে দাঁতের মাথায় আমাদের জিহ্বার লাগিয়ে উচ্চারণ করতে হয়। এজন্য এটার নাম হয়েছে দন্ত স। আর মূর্ধন্য ন উচ্চারণ করা হয়েছে যে নাসিক্য এবং তালব্য, নাসিক্য এবং তালব্য ধ্বনির একদম মাঝামাঝিতে তোমার এই মূর্ধন্য ন উচ্চারিত হয়। এই জন্য এটাকে বলা হয়েছে মূর্ধন্য ন, অর্থাৎ মূর্ধা। এই যে আমাদের যে শক্ত তালু, দাঁতের উপর যে শক্ত তালু, এটাকে বলে মূর্ধা। এই মূর্ধার থেকেও এটা উচ্চারিত হয় বলে, ওই জায়গা থেকে উচ্চারিত হয় বলে এটাকে বলে মূর্ধন্য ন। ঠিক আছে, এরকম উচ্চারণের স্থান অনুযায়ী বর্ণগুলোর নামকরণ করা হয়েছে। এরকম যদি উচ্চারণের স্থান অনুযায়ী তোমরা মনে রাখো, তাহলে কিন্তু তোমাদের এই বর্ণগুলোর নাম এবং এদের উৎপত্তির যে সূত্র, সেটা কিন্তু তোমাদের মনে থাকবে। ঠিক আছে, যেগুলো তোমরা অ্যাডমিশন দিতে গেলে কিন্তু এই সমস্যাগুলোর ফেস করতে হবে তোমাদের, যে কোনটাই কোন জায়গা থেকে উচ্চারিত হয়, কোনটা কোন বর্গের ভিতরে পড়ে। হ্যাঁ, জাস্ট একটু তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম। যাই হোক, তাহলে আমরা বিদেশি শব্দের বানানে মূর্ধন্য হবে না। তাহলে আমরা কি বলতে পারি? উদাহরণ হিসেবে দেখো, যেমন আমরা যদি বলি যে এই যে স্টুডেন্ট বানান তো আমরা লিখেই দিয়েছি, নতুন কিছু উদাহরণ আমরা দিতে পারি এখানে। যেমন আমরা যদি বলি কোরআন, কোরআন শব্দটা দেখো, আমাদের কোরআন, কোরআন, এই কোরআন শব্দটাও কিন্তু বিদেশি আরবি শব্দ, কোরআন, তাই না? এরকম কোরবানি, ঠিক আছে। তারপরে তোমার আরো আছে কেরানি, একটা শব্দ আছে কেরানি, কেরানি, গভর্নর, হ্যাঁ, গভর্নর, দেখো গভর্নর, হ্যাঁ। তারপরে এরকম ইংরেজিতে কত শব্দ আছে, স্পুন যদি আমরা বলি, স্পুন, তাই না? ইংরেজি হাজারো শব্দ আছে এরকম বিদেশি শব্দ, ইংরেজিতে বিশেষ করে। এই ধরনের শব্দগুলোতে কি হবে, যেমন নামাজ, হ্যাঁ, যে নামাজ, এগুলো কি সব বিদেশি শব্দ। এগুলো এইসব শব্দতে অবশ্যই কি হবে, ইত্যাদি, এসব শব্দতে অবশ্যই দন্তন্য হবে, মূর্ধন্য ন হবে না। ঠিক আছে, তাহলে আমাদের 3 নাম্বার নিয়ম শেষ। এবার আমরা 4 নাম্বার নিয়মে যাব। 4 নাম্বার নিয়মটা আছে আরবি থেকে আগত শব্দে, অর্থাৎ আমাদের বাংলা ভাষায় কিন্তু প্রচুর শব্দ আছে যেগুলো আরবি ভাষা থেকে আসছে। এজন্য আমরা বলবো যে আরবি থেকে আগত শব্দে, আরবি থেকে, আরবি থেকে বলতে আরবি ভাষা থেকে, আরবি থেকে আগত শব্দে বা আরবি থেকে আগত শব্দে, যেমন আগত শব্দে সা, সা বর্ণ আছে, সিন আছে, সা, সিন, সিন হরফের জন্য সা, সিন ও সোয়াদ, সা, সিন ও সোয়াদ, যে বর্ণগুলো আছে আরবি বর্ণমালায় বা হরফ বলি, আমরা আরবি হরফ বলি। এই সোয়াদ হরফের জন্য দন্তস্ব, হরফের জন্য দন্তস্ব ব্যবহৃত হবে, দন্তস্ব ব্যবহৃত হবে। এবং এবং আমরা যদি বলি যে শিন হরফের জন্য, দেখো সিন এবং শিন কিন্তু আলাদা। শিন, এই যে শিন যেটাকে আমরা বলি, এটা হচ্ছে, আচ্ছা এখানে আমি সাটা হচ্ছে, সাটা হচ্ছে এরকম, এটা তো ত জ হয়ে গেল, সাটা, সাটা এখন মনে পড়ছে না, সিনটা মনে আছে, দেখো সিনটা এরকম হয়, এর উপরে 3টা নুক্তা থাকে, এটা হচ্ছে সিন। আর সোয়াদ, সোয়াদটাও এরকম, সোয়াদটা দেখে নিও, এরকম সা, সিন, সোয়াদ যেখানে থাকবে বা এইখানে এরকম উচ্চারণের জন্য হবে দন্তস্ব, সা, সিন, সোয়াদ উচ্চারণের জন্য দন্তস্ব হবে। আর শিন উচ্চারণের জন্য শিন, হ্যাঁ, শিন হরফের জন্য, শিন হরফের জন্য তালব্য স ব্যবহৃত হবে, শিন হরফের জন্য তালব্য স ব্যবহৃত হবে। তাহলে এটা একটু খেয়াল করে দেখো যে আরবি থেকে আগত যেসব শব্দ, সেসব শব্দে সা, সিন এবং সোয়াদ হরফের জন্য, অর্থাৎ যে সব শব্দগুলোতে সা, সিন, সোয়াদ হরফ উচ্চারিত হবে, সেই সব শব্দের জন্য দন্তের স ব্যবহৃত হবে।
এবং শিন যেখানে উচ্চারিত হবে, শিন বর্ণ বা শিন হরফ যেখানে উচ্চারিত হবে সেই হরফের জন্য তাল বসা ব্যবহৃত হবে। যেমন আমরা যদি উদাহরণ দিই, দেখো সালাম একটা শব্দ, তাই না? এই যে সালাম, সালাম শব্দটা আসে কোত্থেকে আসছে? সিন থেকে আসছে, বা সা থেকে, সম্ভবত সা থেকে, সিন থেকে আসছে। সালামে সিন বর্ণের জন্য দন্ত স। আমরা এখানে এরকমই লিখতে পারি যে সালাম শব্দে সিন বর্ণের জন্য, যে সিন বা সিন, সিন বর্ণের জন্য বা সিন হরফের জন্য কি ব্যবহৃত হবে? দন্ত স ব্যবহৃত হয়েছে, ব্যবহৃত হয়েছে। এরকম ভাবে আমরা যদি যে শিন তালবস্যা দিয়ে বলি, যেমন এশা একটা শব্দ, এশা, দেখো এশা, এই এশা শব্দে, আচ্ছা ঠিক আছে আমি উঠে দিচ্ছি। হ্যাঁ, দেখো এশা শব্দে, এশা শব্দে এই তালব্যশয়, এই এশা শব্দ হচ্ছে তোমার শিন ব্যবহৃত হয়েছে। এশা শব্দে শিন হরফের জন্য, শিন হরফের জন্য, হরফের জন্য তালব্যশা ব্যবহৃত হয়েছে, তালব্যশা ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে ক্লিয়ার যে সা, সিন এবং সোয়াদের জন্য দন্ত স ব্যবহৃত হবে, আর শিন হরফের জন্য তালব্যশা ব্যবহৃত হবে। দুইটা উদাহরণ দিয়েছি, সালাম এবং এশা। তাহলে আমরা 4 নাম্বার নিয়মটা ক্লিয়ার করে ফেললাম। এরপরে আমরা 5 নাম্বার নিয়মে চলে যাব। 5 নাম্বার নিয়মটা হচ্ছে আরবির মতোই, এই নিয়মটার মতোই একটা নিয়ম, যে ইংরেজি শব্দে, দেখো আমরা যদি ইংরেজি শব্দে এস এবং এস এইচ এর উচ্চারণ কিন্তু আলাদা। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি ইংরেজি থেকে আগত শব্দে, 5 নাম্বার, ইংরেজি থেকে বা ইংরেজি শব্দ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ দেখো শেষের দিকে হয়তো প্রবলেম। এখানে বলছিলাম যে আরবি থেকে আগত সা, সিন, সোয়াদ হরফের জন্য, হ্যাঁ দন্ত স, আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা পরেরটা করি, যে ইংরেজি থেকে, ইংরেজি থেকে আগত শব্দে এস এর জন্য, এস, এস এর জন্য দন্ত স, এস এর জন্য দন্ত স ব্যবহৃত হবে, এবং এস এইচ, এস এইচ, এস আই ও এন এবং ডাবল এস আই ও এন এবং টি আই ও এন, টি আই ও এন, এগুলো সব উচ্চারণ দেখো, একটা উচ্চারণ স, এস এইচ এর স, শোন, ডাবল এস আই ও এন শোন, এবং টি আই ও এন শোন উচ্চারিত হয়। এগুলোর জন্য হবে ব্যবহৃত, এবং এস এইচ শোন এর জন্য, এর জন্য তালব্য স ব্যবহৃত হবে, তালব্য স ব্যবহৃত হবে। উদাহরণ দিলেই বুঝবে। তাহলে ইংরেজি থেকে আগত শব্দে এস এর জন্য দন্ত স ব্যবহৃত হবে, শুধু এস যদি একা থাকে, এবং এস এইচ, এস আই ও এন, ডাবল এস আই ও এন এবং টি আই ও এন এর জন্য তালব্য স ব্যবহৃত হবে। যেমন আমরা যদি বলি উদাহরণ হিসাবে, যেমন আমরা যদি বলি যে এস দিয়ে একটা শব্দ বলি, সাইন, খুবই পরিচিত, কারণ মোবাইল ফোনে তোমরা প্রায় প্রতিদিনই এগুলো করো বিভিন্ন ওয়েবসাইটে ঢোকার জন্য। সাইন, এটার উচ্চারণটা কি হবে? দন্ত স দিয়ে, এস এর জন্য দন্ত সহায়তা রস্যই দন্তন্য, এটা হবে সাইন। এবং যদি আমি বলি এস এইচ দিয়ে যদি বলি, এস এইচ দিয়ে আমরা, এস এইচ তো আমরা জানি, এস এইচ দিয়ে যদি বলি শাইন, এস এইচ আই এন ই, এটা উচ্চারণ কি হবে? শাইন, নট সাইন, এটা উচ্চারণ হবে শাইন। এরকম ভাবে শোন দিয়ে যদি, টি আই ও এন দিয়ে যদি বলি, আমরা যদি লিখি এডুকেশন বা এডুকেশন শব্দটা হবে, কিন্তু আমরা এখানে এডুকেশন লিখবো এ ডি ইউ সি এ টি আই ও এন। দেখো যে এখানে এডুকেশনের
আমরা এখানে এডুকেশন লিখছি না, জাস্ট এডুকেশন লিখছি, এডুকেশন। দেখো এখানে যে এডুকেশন বা এডুকেশন, এটা শন বা শান যাই দাও, অসুবিধা নাই, এডুকেশন, ঠিক আছে। এখানে দেখো এই যে শন ব্যবহৃত হয়েছে, টিআইওএন এ তালব্য স ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা এটা ক্লিয়ার যে ইংরেজিতে আগত শব্দে এস এর জন্য দন্ত স ব্যবহৃত হবে এবং এসএইচ 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 আইওএন ডাবল এস আইওএন এবং টিআইওএন এর জন্য তালব্য স ব্যবহৃত হবে, ঠিক আছে। অর্থাৎ উচ্চারণ যেমন হবে আমাদের সেখানে সেভাবে বানান করে লিখতে হবে, ওই উচ্চারণের নিয়মের মধ্যে কিন্তু এটা চলে আসছে এরকম ভাবে। তারপরে আমরা 5 নাম্বার তাহলে আমরা শেষ করে দিলাম। তাহলে আমরা কিন্তু বিদেশি শব্দের 5টি যে বানানের নিয়ম সেটা কিন্তু শেষ করে দিয়েছি আজকে। তাহলে রিভাইজ করে দিই এটাও একটু, যে দেখো আমি যেটা প্রথমে বলেছিলাম যে প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে বিদেশি শব্দের বানানের 5টি নিয়ম, সেখানে 1 নম্বরে ছিল রস্যই দীর্ঘই বা দীর্ঘ হবে না, অবশ্যই রস্যই বা রস্যকার হবে। এরপরে 2 নম্বর নিয়মে বলেছিলাম যে বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ষ হবে না, অবশ্যই তালব্য শ এবং দন্ত স হবে, পেরেশান, স্টেশন, স্টুডেন্ট ইত্যাদি। 3 নম্বর বলেছিলাম বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ন হবে না, অবশ্যই সেখানে দন্ত ন হবে, যেমন কোরআন, কেরানি, গভর্নর, স্পুন, নামাজ ইত্যাদি। আরবি থেকে আগত প্রথম যে দেখো আমি দেখাই দিই, এটা প্রশ্নটা আগে লিখি তারপরে দেখাইলে বুঝবা রসিকার ব্যবহারের নিয়ম। প্রশ্নটা হচ্ছে এটা এটা যাবে 5 নম্বর নিয়মে, যে রসিকার রসই বা রসিকার ব্যবহারের 5টি নিয়ম, রসিকার ব্যবহারের 5টি নিয়ম, ঠিক আছে। রসইকার বা রসিকার ব্যবহারের 5টি নিয়ম। এখন আমরা এটার প্রথম 2-3টা নিয়ম কিন্তু আমরা প্রথমে পড়িয়ে ফেলেছি, 1 নাম্বার 2 নাম্বার 3টা নিয়ম আমরা পড়াই ফেলছি, তোমার 4টা এবং 4টা নিয়ম আমরা পড়াই ফেলছি। এটা দেখো আমি বলে দিচ্ছি যে কোনটা কোনটা। রসিকার ব্যবহারের যে 5টি নিয়মের মধ্যে 4টা আমরা পড়াই ফেলছি, সেই 4টা আমি ইন্ডিকেট করে দিচ্ছি, তোমরা জাস্ট ওখানে দাগিয়ে নাও, হ্যাঁ, টিক চিহ্ন দিয়ে তোমরা একটা কাজ করো, রসিকারের জন্য এস ব্যবহার করো, তাহলে এটা মনে থাকবে, রসিকারের জন্য এস ব্যবহার করো, এস, অর্থাৎ রসিকার ব্যবহারের যে নিয়মগুলো সেগুলা পাশে এস চিহ্ন দাও, তাহলে হয়ে যাবে। দেখো প্রথম নিয়মটা আমরা চলে যাই অতৎসমের মধ্যে একবারে, এই যে অতৎসমে চলে যাও 1 নাম্বার নিয়মে, অতৎসম শব্দের 1 নাম্বার নিয়মে চলে যাও, এইটাই তোমরা এস দিয়ে দাও, এটার পাশে এস দিয়ে দাও, তাহলে একটা হয়ে যাবে। হ্যাঁ, 2 নাম্বারটাও এস দিয়ে দাও,
তাহলে দুই নাম্বার নিয়ম হয়ে যাবে। 2 নাম্বারটাও এস দিয়ে দাও। এরপরে 3 নাম্বারটাও এস দিয়ে দাও। 3 নাম্বারটাও এস দিয়ে দাও। তারপরে আলি প্রত্যয় 4 নাম্বারটাও এস দিয়ে দাও। তাহলে দেখো অতৎসম শব্দের বানানের প্রথম যে 4টি নিয়ম আছে সেই 4টি নিয়ম পড়লে তোমার রসিকার ব্যবহারের নিয়মের 5টি নিয়মের 4টি নিয়ম কিন্তু হয়ে যাচ্ছে। মানে এটা কমন। হ্যাঁ, দুটাই নিয়মের মধ্যে কি এই নিয়মগুলো কমন। তাহলে তোমাকে ডাবল করে পড়তে হচ্ছে না, শুধু একটা নিয়ম আমরা 5 নাম্বারটা লিখবো। তাহলে এখানে আমি এখানে লিখে দিই, যেহেতু এখানে লিখে দিই যে তৎসম শব্দের তৎসম শব্দের তৎসম শব্দের তৎসম শব্দের নিয়মগুলোর বা নিয়মের তৎসম শব্দের নিয়মের প্রথম 4টি নিয়ম, প্রথম 4টি নিয়ম রসিক বা রসিকার ব্যবহারের নিয়মে লিখে নাও। হ্যাঁ, লিখে দিলাম। তৎসম শব্দের নিয়মের প্রথম 4টি নিয়ম রসিক বা রসিকার ব্যবহারের নিয়মে লিখে নাও। ঠিক আছে, তাহলে আমরা 4টি নিয়ম তাহলে আমাদের হয়েই গেল মনে করো রসিকার ব্যবহারের। এরপরে আমরা 5 নাম্বার নিয়মটা শুধু লিখবো। 5 নাম্বার নিয়মটা কি লিখবো দেখো। 5 নাম্বার নিয়মটা হচ্ছে তৎসম অতৎসম স্ত্রীবাচক শব্দের রসিকার হবে। অতৎসম স্ত্রীবাচক শব্দে লেখো। অতৎসম মানে কি তৎসম ছাড়া সেই সকল শব্দে অতৎসম সরি বানান ভুল হয়ে গেল। অতৎসম স্ত্রীবাচক শব্দের রসিকার হবে। স্ত্রী, অতৎসম স্ত্রীবাচক শব্দে স্ত্রীবাচক শব্দে রসিকার হবে। অতৎসম স্ত্রীবাচক শব্দে, অর্থাৎ যেটা তৎসম শব্দ না সেই শব্দের এবং স্ত্রীবাচক হতে হবে। শব্দটা কি হতে হবে? স্ত্রীবাচক। এই স্ত্রীবাচক শব্দে রসিকার হবে। যেমন যদি আমরা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। যেমন স্ত্রী অতৎসম স্ত্রীবাচক শব্দ আছে দাদি, চাচি, খুব সহজ, দাদি, চাচি, তাই না? এরকম ভাবে নানি, হ্যাঁ, ফুপি বা পিসি ইত্যাদি, পিসি, হ্যাঁ, ইত্যাদি। এরকম ভাবে যেগুলো অতৎসম কিন্তু স্ত্রীবাচক শব্দ সেই সব শব্দের বানানে অবশ্যই কি হবে? রসিকার হবে। তাহলে আমাদের 5টা নিয়ম, রসিকার ব্যবহারের 5টা নিয়মও আমাদের হয়ে গেল। তাহলে শুধু বাকি থাকবে আমাদের যেগুলো আমরা পড়বো আগামী দিনে, বাকি থাকবে শুধু মূর্ধন্য স আর মূর্ধন্য ন এবং উ এবং অনিশ্বর। অর্থাৎ আমরা আর 3টা ক্যাটাগরি আমাদের পড়লেই হবে, 3টা নিয়ম পড়লে, এবং এগুলা কমন। যেমন মূর্ধন্য এবং মূর্ধন্য স ব্যবহারের নিয়ম দুইটাই একই রকম, শুধু শেষের 2-1টাই পার্থক্য আছে। 5টি নিয়মের মধ্যে এরকম 3-4টা নিয়ম একেবারে কমন, শুধু মূর্ধন্যর জায়গায় মূর্ধন্য স, মূর্ধন্য স এর জায়গায় মূর্ধন্য লিখলেই হয়ে যাবে। আর উ এবং অনিশ্বর ব্যবহারের নিয়ম, বাংলা বানানে উ এবং অনিশ্বর ব্যবহারের 5টি নিয়ম আমরা শিখবো তাহলে আগামী দিন। আজকে নিয়ম আর শিখবো না। এখন তোমাদের যাদের এখন অনেকে তো ক্লাস করছো না, করে না, এখন কি বলবো, ওরা তো বিপদে পড়বে। কারণ এই নিয়মগুলো তো হয়তো মুখস্থ করতে পারবে, কিন্তু মুখস্থ করলে তো মনে থাকে না। ব্যাকরণ এমন একটা ব্যাপার যে না বুঝে মুখস্থ করলে সেটা কখনোই মনে থাকে না। হয়তো পরীক্ষার জন্য সেই পরীক্ষার হলে গিয়ে কোনটা কি হবে না হবে একটার মধ্যে আরেকটা তালগোল পাকিয়ে ফেলবে। যাই হোক, তোমাদের বোর্ড কোশ্চেন অর্থাৎ বাংলা বানানের যে বোর্ড কোশ্চেন গুলো আছে এগুলো আজকে আমি দিয়ে দিব পেজে, তোমরা ওখান থেকে সংগ্রহ করে নিও। ঠিক আছে?
আর পরীক্ষার বিষয়টা হচ্ছে আরো কিছু তোমাদের দিয়ে দিবে বলেছি লালসালু উপন্যাস থেকে, অসুবিধা নাই, কিন্তু ক্লাস তো করতে হবে, ক্লাস না করলে তো হবে না। যারা ক্লাস করে না ওরা কি বুঝে ক্লাস করে না, আমি এটাই বুঝি না। যাই হোক, তো আজকে এই পর্যন্তই, আগামী দিন আমরা বাকিটা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।